Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I have cleared my NEET 2022 with All India rank 594 and a score of 685. আমরা চ্যাপ্টার নাম্বার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন জীবজগতের শ্রেণীবিন্যাস পড়ছি, যেটা অলরেডি আমরা জেনেছি সব থেকে গ্রহণযোগ্য যে ক্লাসিফিকেশন সিস্টেম সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। এবং 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়েছি কিংডম মনেরা, কিংডম প্রতিষ্ঠা, কিংডম ফাঙ্গি। তো মনেরা রাজ্য, প্রতিষ্ঠা রাজ্য এবং ছত্রাক রাজ্য, এই তিনটেকে মেইনলি এই চ্যাপ্টার আমরা ডিটেলে ডিসকাস করছি। তো অলরেডি মনেরা রাজ্যের মধ্যে আমরা মনে রাজ্য কমপ্লিট করে ফেলেছি, এবং প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে যে গোষ্ঠীগুলি ছিল যেমন ক্রাইসোফাইট, ডাইনোফ্লাজেলেট, ইউগ্লিনয়েড, স্লাইমোল্ড এবং প্রোটোজোয়া। ক্রাইসোফাইট হয়ে গেছে আমাদের ডাইনোফ্লাজেলেট। এবার হোয়াটস স্পেশাল অ্যাবাউট ডাইনোফ্লাজেলেট? তো এই প্রতিষ্ঠাটির নামের মধ্যেই এর সমস্ত বৈশিষ্ট্য ব্যাখ্যা করা। সেটা হচ্ছে ডাইনোফ্লাজেলেট, অর্থাৎ ফ্লাজেলা থাকবে এর মধ্যে, এবং এটি ডাইনোফ্লাজেলা অর্থাৎ দুটি ফ্লাজেলা থাকে। তাহলে দুটি ফ্লাজেলা যুক্ত প্রতিষ্ঠাগুলি, এবং এরা মোস্টলি হয় মারিন, অর্থাৎ এরা সামুদ্রিক জলের মধ্যেই বেশি পরিমাণে পাওয়া যায়, এবং ফটোসিনথেটিক, অর্থাৎ এদের কাছেও প্লান্টের মতো বা উন্নত উদ্ভিদগুলির মতো ক্লোরোফিল বা সেরকম পিগমেন্ট রঞ্জকগুলি থাকে। তাই এরা হচ্ছে অটোপিক, এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। এবার এদের বাইরে থেকে এদের রং ইয়েলো, গ্রিন, হলুদ, সবুজ, বাদামি, নীল, লাল বিভিন্ন রঙের হতে পারে, কারণ এদের শরীরে বিভিন্ন রকমের পিগমেন্ট বা রঞ্জক অবস্থান করে। এবার সেই রঞ্জকগুলি উপস্থিতির ভিত্তিতে এদের বিভিন্ন রকম রং হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ক্রাইসোফাইটে আমরা দেখেছিলাম, ক্রাইসোফাইটের যে কোষ প্রাচীরটি ছিল, ক্রাইসোফাইটের কোষ প্রাচীর দেখে গেলাম যে সাবানের বাক্সের মতো দুটি আবরণ এরকম থাকে, যেগুলো অর্থপত্র হয় একের উপর এরকম রসই থাকে। সিমিলারলি এখানেও দেখা যায় যেখানে দুটি বাক্স, এখানে দুটি বাক্স নয়, এখানে কি এদের যে কোষ প্রাচীরটি রয়েছে, এদের কোষ প্রাচীর স্টিফ সেলুলোজ প্লেট, অর্থাৎ এটা বলতে পারো যে প্লান্টেরই জাস্ট ইউনিসেলুলার ফর্ম, সেগুলোকে আমি ডাইনোফ্লাজেলের মধ্যে রাখছি। তো এখানে কি দেখা যায় যে না, এদের কাছে সেলুলোজ যুক্ত কোষ প্রাচীর রয়েছে, এবং সেটি এভাবে বাইরের দিকে সজ্জিত। তো লাইক এভাবে গঠনটা একটা আর্মার টাইপের, আবরণী টাইপ বলতে পারো, হ্যাঁ এরকম। আর কি রয়েছে? দুটি ফ্লাজেলা রয়েছে। এখানে দুটি ফ্লাজেলা কিভাবে সজ্জিত? একটি থাকে লঙ্গিটিউডিনালি আর একটি ট্রান্সভার্সালি। একটি লম্বালম্বি ভাবে এবং একটি লম্বালম্বি ভাবে, আর একটি ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল হচ্ছে দুটো মানে কোষ প্রাচীরগুলোর মধ্যে যে ফাড়ো বা যে যে খাঁজটা থাকে, সেই খাঁজের মধ্যে ট্রান্সভার্সলি আরেকটি ফ্লাজেলা থাকে। এবার সাধারণত যে লাল ডাইনোফ্লাজেলেট গুলি হয়, যেমন একটা উদাহরণ মনে করো গাইনোলাক্স, গনিওলাক্স, এরা খুব দ্রুত নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাই কারণে এরা সমুদ্রের মধ্যে যদি খুব দ্রুত বৃদ্ধি করে, তাহলে দেখা যায় যে সমুদ্রের মধ্যে পুরো সমুদ্র আহ যে স্রোত গুলি আসে সেগুলি লাল হয়ে যায়, তাই তো? তাই এটা বলে রেড টাইডস, লাল স্রোত। তো এই লাল স্রোতের জন্য দায়ী কোন ডাইনোফ্লাজেলেট গুলি? সেটা হচ্ছে গনিওলাক্স, বা স্পেশালি বলতে গেলে রেড ডাইনোফ্লাজেলেটস। এবার এর মধ্যে কিছু এরকম ডাইনোফ্লাজেলেটস রয়েছে যেগুলি টক্সিন বা বিষের মতো বিষ জাতীয় পদার্থ রিলিজ করে, যেগুলি বিভিন্ন সামুদ্রিক আহ প্রাণী যেমন মাছ বা অন্যান্য সামুদ্রিক প্রাণীগুলির জন্য ক্ষতিকারক। এবং সেই মাছগুলো যদি সেই মাছ গুলিকে যদি পরবর্তীতে মানুষ গ্রহণ করে, তাহলে মানুষের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো ডাইনোফ্লাজেলের সম্বন্ধে কি জানলাম? যে দুই ফ্লাজেলা যুক্ত এটি একটি প্রোটিস্টা, যেটির মধ্যে সেলুলোজ যুক্ত কোষ প্রাচীর রয়েছে, এবং সেই কোষ প্রাচীরটি
শক্ত একটা সেলুলোজ প্লেট দিয়ে তৈরি। দুটি ফ্লাজেলা কিভাবে থাকে না, একটি ফ্লাজেলা লম্বা লম্বি হয়, একটি ফ্লাজেলা আড়াআড়ি ভাবে দুটি প্লেটের মাঝখানে খাদের মধ্যে বর্তমান। এদের মধ্যে কিছু লাল রঙের ডায়নোফ্লাজেলা রয়েছে যেগুলি আহ, লাল স্রোত তৈরি করার জন্য দায়ী, আবার কিছু রয়েছে যেগুলি বিষাক্ত পদার্থ তৈরি করে। ওকে, নেক্সট আসছি ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস এর কথাটি এসছে ইউগ্লিনয়েডস, দ্যাট মিনস এরা ইউগ্লিনার মতো। ইউগ্লিনার মতো বলতে কি বোঝাচ্ছি, ইউগ্লিনার গঠনটা এখানে পাশে দেখতেই পারো, এইটা হচ্ছে ইউগ্লিনা, বি যে রয়েছে সেটা হচ্ছে ইউগ্লিনা। তো এই ইউগ্লিনা জাতীয় যতগুলি ইউগ্লিনার মতো দেখতে যে সমস্ত প্রতিষ্ঠাগুলো রয়েছে সেগুলোকে সবগুলোকে একটা শ্রেণীর মতো অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ইউগ্লিনয়েডস, ইউগ্লিনার মতো। ইউগ্লিনয়েডস এদের কি বৈশিষ্ট্য রয়েছে না, এরা বেশিরভাগই স্বাদু জলের বাসিন্দা, সবগুলি ফ্রেশ ওয়াটারে পাওয়া যায় বেশিরভাগই, এবং স্বাদু জলের মধ্যে বদ্ধ বা জমা জলের মধ্যে দেখা যায়। যে জলটি প্রবাহিত প্রভাব, তেমন হচ্ছে নদী টদী এগুলোতে পাওয়া যাবে না। স্বাদু জলের মধ্যে যেমন পুকুর টুকুর এই সময় জায়গায় হিসেবে পাওয়া যায়, তাহলে বদ্ধ স্থানে লেক পুকুর এই সমস্ত জায়গাগুলোতে, ঠিক আছে। তো ফ্রেশ ওয়াটার এবং স্ট্যাগন্যান্ট ওয়াটারে পাওয়া যায়, ফ্রেশ এন্ড স্ট্যাগন্যান্ট ওয়াটার। এদের শরীরে কোষ প্রাচীরের বদলে কি থাকে, প্রোটিন নির্মিত একটি পরিচর্যাকে স্তর দেখা যায়, যেটিকে আমরা বলি পেলিকাল। এবং পেলিকালের কাজ কি, পেলিকাল হচ্ছে এদের শরীরকে নমনীয় করে তোলে, ফ্লেক্সিবল বা নমনীয় করে তোলে। কি দিয়ে তৈরি পেলিকাল? পেলিকালটি প্রোটিন দিয়ে তৈরি। ওকে, এদের কাছে দুটি ফ্লাজেলা রয়েছে, একটি ছোট এবং একটি বৃহৎ। এবার যেহেতু এরাও সালোক সংশ্লেষকারী, তাই সূর্যালোকের উপস্থিতিতে এরা সালোক সংশ্লেষ করে, কিন্তু একটা নতুন স্পেশাল ফিচার রয়েছে ইউগ্লিনয়েডদের, যে ইউগ্লিনয়েডস ক্যান অ্যাক্ট বোথ অ্যাজ অটোফ্যাগি অ্যান্ড হেটারোফ্যাগি, অটোট্রফস অ্যান্ড হেটারোট্রফস। কিভাবে? অটোট্রফস হচ্ছে এরা ফটোসিনথেটিক, যখন সানলাইটের প্রেজেন্সে এরা ফটোসিনথেসিস করে বলে এদেরকে বলি যে ফটোসিনথেটিক অটোট্রফস। কিন্তু সানলাইটের অ্যাবসেন্সে, যখন সানলাইট নেই, সেই সানলাইটের অ্যাবসেন্সে এরা হেটারোট্রফ হিসেবে কাজ করে। অর্থাৎ তখন এরা বিভিন্ন ক্ষুদ্র জীবগুলিকে শিকার করে নিজেদের পুষ্টি সাধন করে বলে, তখন প্রিডেটারের মতো কাজ করে। এরা কিছু মতো কাজ করে প্রিডেটারের মতো, প্রিডেটিং দ্য স্মল অর্গানিজমস। তো আর যেহেতু বললাম যে সূর্যালোকের উপস্থিতি এরা সালোক সংশ্লেষে সক্ষম, তাই এদের মধ্যে অবস্থিত যে রঞ্জকগুলি থাকে সেই রঞ্জকগুলি কিন্তু উন্নত উদ্ভিদের মধ্যে, শরীরের মধ্যে অবস্থিত রঞ্জকগুলির মতোই, হায়ার প্লান্টস। উদাহরণ সব থেকে বেশি যেটা দেখা যায় ইউগ্লিনা জাতীয়, তাহলে ইউগ্লিনয়েডস উদাহরণ, ঠিক আছে। ইউগ্লিনা, ইউগ্লিনা ছবিটি এখানে দেখতে পাচ্ছ। দুটি ফ্লাজেলা কিভাবে থাকে দেখো, দুটি ফ্লাজেলা, একটি ছোট ফ্লাজেলা একটা বৃহৎ ফ্লাজেলা, দুটি এক জায়গা থেকে বেরোচ্ছে। ডাইনোর ফ্লাজেলের মতো না, যেখানে একটা লম্বা লম্বি হবে আর একটা আড়াআড়ি হয়ে আছে, এখানে দুটোই প্রায় অ্যাপেক্স থেকে বেরোচ্ছে, তাই তো শীর্ষস্থান থেকে বেরোচ্ছে, একটি ক্ষুদ্র একটি বৃহৎ। শক্ত কোষ প্রাচীরের বদলে নমনীয় নরম একটি প্রোটিন সমৃদ্ধ স্তর থাকে, যেটাকে বলে পেডিকল, যার জন্য এদের শরীরটি কিরকম হয়, নমনীয়। ওকে, নেক্সট আসছি স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড হলো স্যাপ্রোফাইট প্রতিষ্ঠা, দ্যাট মিনস এরা মৃতজীবী প্রতিষ্ঠা, এরা হচ্ছে মৃতজীবী প্রতিষ্ঠা, মৃতজীবী প্রতিষ্ঠা। বুঝলো? এদের যে আহ এরা কি করে, পচনশীল উদ্ভিদ, মনে করো পতনশীল উদ্ভিদের কোনো একটা কাণ্ড রয়েছে বা কোনো পাতা রয়েছে, সেই সমস্ত বস্তুগুলির উপর যে সমস্ত পচনশীল বস্তু থেকে জৈব পদার্থগুলি গ্রহণ করে। মৃতজীবী এরা, মৃতের উপর, মৃতকে খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। আন্ডার সুইটেবল কন্ডিশনস, যখন অনুকূল পরিবেশ থাকে, এরা দলবদ্ধ হয়ে, অথবা অনুকূল পরিবেশ থাকে, এরা সবাই এরকম দলবদ্ধ হয়ে যায়, প্লাজমোডিয়াম নামের একটি বিশেষ গঠন তৈরি করে, যা
তাহলে এরা কি করে, যখন অনুকূল পরিবেশ রয়েছে এরা সবাই এক সজ্জিত হয়। সজ্জিত হয়ে কি করে, প্লাজমোডিয়ামের মতো একটা গঠন তৈরি করে। আর এই প্লাজমোডিয়াম গঠনটি কি করতে পারে, দেখো, যখন মনে করো এরকম অনেকগুলি ছোট 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 স্লাইম মোল্ড রয়েছে, যখন অনুকূল পরিবেশ পাবে, যে হ্যাঁ হিউমিড পরিবেশ রয়েছে, বুঝলে তো? তখন এই পচনশীল খাদ্যের উপরে এরা সবাই মিলে এরকম একটা সবগুলি যুক্ত হয়ে পুরো একটা প্লাজমোডিয়ামের মতো গঠন যুক্ত করে। এই প্লাজমোডিয়ামের মতো গঠনটি কি করতে পারে, যেটি এই আহ পচন জাতীয় পদার্থ, পচনশীল পদার্থটির উপর বৃদ্ধি পায় এবং কয়েক ফুট জায়গা ধরে বিস্তার লাভ করে থাকে। ঠিক আছে, কিন্তু যখন প্রতিকূল পরিবেশ আসে, আনফেভারেবল কন্ডিশনে কি হয়, আনফেভারেবল কন্ডিশনে প্লাজমোডিয়াম গুলি কি করে, প্লাজমোডিয়াম গুলি বিভেদিত হয় এবং প্লাজমোডিয়াম গুলি তাদের শীর্ষ দেশে কি তৈরি করে, এখান থেকে বেরোবে কতগুলি ফ্লুটিং বডি, বা যেগুলিকে বলি শীর্ষভাগে রেণুধর তৈরি করে। ঠিক আছে, রেণুধর গুলি তাদের শীর্ষের মধ্যে রেণু বহন করে। ঠিক আছে, এবং এখানে একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, যে এই যে রেণুগুলো রয়েছে, রেণুগুলির কাছে প্রকৃত কোষ প্রাচীর থাকে। পুরো স্লাইম মোল্ডের মধ্যে, স্লাইম মোল্ড যখন নর্মালি প্লাজমোডিয়াম তৈরি করে তখন এদের শরীরে সেরকম কোষ প্রাচীর থাকে না, তবে প্রতিকূল পরিবেশে এরা যে রেণুগুলি তৈরি করে সেই রেণুগুলিতে প্রকৃত কোষ প্রাচীর রয়েছে। এরা এখানে একটা জিনিস জানা জরুরি, যে এই রেণুগুলি যেহেতু প্রকৃত কোষ প্রাচীর রয়েছে, এই রেণুগুলি খুবই প্রতিরোধ সক্ষম হয়, অর্থাৎ বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশকে এরা সামলে নিতে পারবে, তাই এরা বছরের পর বছর এরা দীর্ঘস্থায়ী হয় এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশকে বেঁচে থাকতে সক্ষম। রেণুগুলি কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, না না, রেণুগুলি সাধারণত বায়ু প্রবাহের মাধ্যমে, ছড়িয়ে পড়ে। চারিদিকে ছড়িয়ে পড়ে বায়ু প্রবাহের মাধ্যমে। ঠিক আছে, এটা জানা যাবে। তাহলে এখানে স্পোর সম্বন্ধে কয়টা ওয়ার্ড ইম্পর্টেন্ট, যে স্পোরের কাছে ট্রু সেল ওয়াল রয়েছে, কৈত কোষ প্রাচীর যুক্ত, এবং এই রেণুগুলি বায়ু প্রবাহের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এরা খুবই প্রতিরোধ সক্ষম হয়, বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশকে সহ্য করতে পারে। ওকে, নেক্সট আসছি প্রোটোজোয়াদের সম্পর্কে। তো প্রোটোজোয়া সম্বন্ধে জরুরি সেটা হচ্ছে যে সব প্রোটোজোয়ান গুলি, যতগুলো প্রোটোজোয়া রয়েছে সবাই কি রকম প্রকৃতির হয়, এরা হয় হেটেরোট্রফ বা পরভোজী। তো এবং এরা পরভোজী হয় এবং শিকার, সাধারণত কিভাবে থাকে, প্রিডেটর বা শিকার জীবী, তারা শিকার করে, বা প্যারাসাইট পরজীবী। তো এই পরভোজী গুলি দু প্রকার হতে পারে, এইদের এরা শিকার করে আর পরভোজী। শিকার করে, যদি শিকার হচ্ছে ও ডাইরেক্ট কোন একটা শিকারকে শিকার করবে, সেটা হচ্ছে শিকারজীবী। আর পরজীবী কি, যে অন্য একটি হোস্টের শরীরে, তাই তো, বাহকের শরীরের মধ্যে গিয়ে সেখান থেকে পুষ্টি গ্রহণ করলে সেটা কেন হবে পরজীবী। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখা যায়, এদেরকে সাধারণত মনে করা হয় যে প্রিমিটিভ রিলেটিভস অফ অ্যানিমালস, অর্থাৎ এদের মধ্যে প্রাণীকুলের আদি পূর্বপুরুষ বলা হয় এদেরকে। তোমাদের সময় জিজ্ঞেস করা হবে যে প্রাণীকুলের আদি পূর্বপুরুষ কারা, বলে প্রাণীকুলের আদি পূর্বপুরুষ হচ্ছে প্রোটোজোয়ান গুলি। কেন, কারণ প্রাণীকুলের মতো এদের মধ্যেও সেল ওয়াল দেখা যায় না, কোষ প্রাচীর অ্যাবসেন্ট এদের মধ্যে। ওকে, উদাহরণত আমি চার ভাগে প্রোটোজোয়া গুলিকে ভাগ করি। প্রথম ভাগ হচ্ছে অ্যামিবয়েড বা অ্যামিবার মতো যে সমস্ত প্রোটোজোয়া গুলো রয়েছে। অ্যামিবার মতো প্রোটোজোয়া, অ্যামিবা কিরকম, এরকম ঠিকঠাক চলতেই পারে না। অ্যামিবা মানে কি, এদের কাছে ফুড, অ্যামিবা মানে প্রোটোজোয়া গুলি, এরা সাধারণত কোথায় পাওয়া যাবে, এদেরকে পাওয়া যায় স্বাদু জলের মধ্যে, এবং কিছু কিছু ক্ষেত্রে এদেরকে সামুদ্রিক জলে এবং স্যাঁতস্যাঁতে মাটির মধ্যেও পাওয়া যায়। এরা কি করে, এরা চলতে পারে, চলাফেরা করতে পারে, কিসের মাধ্যমে চলাফেরা করে, এবং এই চলাফেরার মাধ্যমে এরা বলেছিলাম না এরা প্রিডেটর প্রকৃতির,
তো এরা এদের শিকার বা এদের যে খাদ্য সেগুলোকে কিভাবে সংগ্রহ করে না, সিউডোপোডিয়া বা ক্ষণপদ, ফলস ফিট, এটাকে বলে ক্ষণপদ। ক্ষণপদ কেন বলছে না, এদের ঘটনাটা যদি দেখো এরকম রয়েছে, আমি বা তো যখন সামনে দিকে মুভ করবে তো এখান থেকে একটা এরকম লাইক কিছু সময়ের জন্য একটা ফলস ফিট তৈরি হবে, ফলস ফিট বা সিউডোপোডিয়া, সিউডো। আবার মুভ করার পরে আবার সেটা আবার আগের পজিশনে ফিরে আসবে, দিয়ে আবার একটু একটু ফসফেট তৈরি হবে। তো যেহেতু ক্ষণক সময়ের জন্য এই পথ তৈরি হয়, এটাকে ক্ষণপথ বলি, ঠিক আছে। ক্ষণপথ এগিয়ে দিয়ে চলাফেরা করে এবং তার মাধ্যমে খাদ্য সংগ্রহ করে থাকে। এদের যে সামুদ্রিক প্রোটোজোয়াগুলি রয়েছে, তাদের দেহের বহিঃপৃষ্ঠে সিলিকার একটা খোলস দেখা যায়। এদের মধ্যে কিছু রয়েছে যেমন এন্টামিবা, যেগুলি এদের মধ্যে কিছু রয়েছে যেগুলি এন্টামিবা, সেগুলি পরজীবী রূপে কাজ করে। এন্টামিবা কি করে, এন্টামিবা স্প্লেটিকা এগুলো সব আমাশয় রোগ করার জন্য দায়ী, তাই তো, এন্টামিবা স্প্লেটিকা। তো এরা পরজীবী রূপেও কাজ করে, তাহলে পরজীবী এবং কিভাবে শিকার জীবী দুটোই আমরা দেখলাম, ঠিক আছে, কিভাবে করে। নেক্সট ইম্পর্টেন্ট, চারটে ভাগের মধ্যে প্রথমটা হলো অ্যামিবা যুক্ত, সরি অ্যামিবার মতো অ্যামিবয়েড। দ্বিতীয়টি হলো ফ্লাজিলেটেড। ফ্লাজিলেটেড মানে হচ্ছে এই আহ, এই গ্রুপের যতগুলি মেম্বার বা এই গ্রুপে যতগুলি প্রোটোজোয়া রয়েছে, সেগুলি সবাই দু প্রকৃতির হতে পারে, এইদার এরা ফ্রি লিভিং নাহলে পরজীবী, হয় তারা স্বাধীনজীবী না হলে পরজীবী। এবার কি স্পেশাল ফিচার রয়েছে, নামই রয়েছে ফ্লাজেলেটেড। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা বলি, নিজের প্রোটোজোয়া যে চারটি ভাগ করা হয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে এদের চারটি ভাগের প্রধান কারণ হচ্ছে বা ভিত্তি হচ্ছে এরা কিভাবে চলাচল করে। যেগুলি ক্ষণপদের মাধ্যমে অ্যামিবার মতো চলাচল করে সেগুলোকে বলেছে অ্যামিবয়েড, যেগুলি ফ্লাজেলার মাধ্যমে চলাচল করে সেগুলোকে ফ্লাজেলেটেড, যেগুলি সিলিয়ার সাহায্যে চলাচল করে সেগুলোকে সিলিয়েটেড, এবং যেগুলি সেরকম কোনো চলাচল মাধ্যম দেখা যায় না সেগুলিকে নাম দিচ্ছি স্পোরোজোয়াস। তো যে ফ্লাজেলেটেড প্রোটোজোয়া, তাহলে এদের মধ্যে ফ্লাজেলা থাকবে, অবশ্যই এদের কাছে ফ্লাজেলা রয়েছে। ফ্লাজেলাই হচ্ছে এদের চলাচলের মাধ্যম, দে হ্যাভ ফ্লাজেলা। এরা হতে পারে এদের স্বাধীনজীবী নাহলে পরজীবী। এটা যে পরজীবী যে ফ্লাজেলেটেড প্রোটোজোয়াগুলো হয়েছে, তারা হচ্ছে যেমন এর মধ্যে কিছু একটা রয়েছে স্লিপিং সিকনেস বা ঘুম রোগ। এটা একটা রোগ হয়, ঘুম রোগ বা স্লিপিং সিকনেস। সেই স্লিপিং সিকনেস এর জন্য দায়ী প্রোটোজোয়াটির নাম হচ্ছে ট্রেপানোসোমা। নেক্সট, সিলিয়া যুক্ত প্রোটোজোয়া। তাহলে এরা কিভাবে চলাচল করবে, এরা চলাচল করে সিলিয়ার মাধ্যমে। তাহলে এদের শরীরে হাজার হাজার সিলিয়া রয়েছে, যেগুলি সক্রিয়ভাবে সঞ্চালন করে বলেই এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। এদের দেহে একটি নালী বা গুলেট থাকে। পুরো শরীরের মধ্যে যদি লক্ষ্য করো, শরীরের মধ্যে এরকম একটি নালী বা গুলেট রয়েছে, যেটি গিয়ে বাইরে, হয়তো যদি বাইরে উন্মুক্ত হয়। এবার এই সারি সারি সিলিয়ার সমন্বিত চলাচল। তো এদের শরীরে যদি ভালো করে লক্ষ্য করো, এইটা দেখো সিলিয়েটেড উদাহরণ একটা এখানে দেখতে পাচ্ছি, কিরকম ভাবে হাজার হাজার সিলিয়া পুরো শরীরে সজ্জিত, আর একটা গুলেট রয়েছে এরকম ভাবে। এটা মনে করো বডি ক্যাভিটি বা গুলেট, তো গুলেটটি কি বহিঃপৃষ্ঠ খুলে যায়। আর এই সারি সারি যে সিলিয়া গুলি রয়েছে, এই সিলিয়া গুলি যখন মুভ করে, সিলিয়া গুলি যখন একদিকে সিলিয়াগুলো কি করে, সিলিয়াগুলো মুভমেন্টের কারণে খাদ্যগুলি কি হয়, সমস্ত খাদ্য পদার্থগুলো এই বুলেটের সামনে চলে আসে, সেখান থেকেও খাদ্য গ্রহণ করতে পারে, ঠিক আছে। তো এটাই, এর উদাহরণ হচ্ছে প্যারামেশিয়াম। এটাই প্যারামেশিয়ামের উদাহরণ, এই যে প্যারামেশিয়াম দেখতে পাচ্ছি। নেক্সট আসছি স্পোরোজোয়ান্স। এই গোষ্ঠী এমন রয়েছে, এমন কিছু জীবের সমন্বয়ে গঠিত, যেগুলি জীবন চক্রে কখনো না কখনো, কোনো না কোনো পর্যায়ে একটি দশা দেখা যায়, যেটি সংক্রামক দশা, ইনফেকশাস, সংক্রামক রেণু সদৃশ দশা। কি বললাম কথাটি, সংক্রামক রেণু দশা। এবার এর মধ্যে এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে জীবটি সেটি হচ্ছে প্লাজমোডিয়াম, এবং প্লাজমোডিয়ামটা শুনেছেন একবার। প্লাজমোডিয়ামটা হচ্ছে
এটা হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইট বা ম্যালেরিয়ার পরজীবী, যেটি ম্যালেরিয়ার মতো একটি ভয়ঙ্কর রোগ সৃষ্টি করে, যার কারণে মানুষ এখনো অব্দি ম্যালেরিয়ার ট্রিটমেন্ট ঠিকভাবে পাওয়া যায়নি, তাই তো। তো অনেক ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে ম্যালেরিয়া। তারও যদি পরজীবী দেখি সেটি হচ্ছে প্লাজমোডিয়াম। তাহলে সেই প্লাজমোডিয়াম কোন প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত, কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটি অন্তর্ভুক্ত প্রোটিস্ট রাজ্যে। প্রোটোজোয়ানদের মধ্যেও কোন প্রোটোজোয়ান? স্পোরোজোয়ান প্রোটোজোয়ান। কেন বললেন স্পোরোজোয়ান? কারণ এদের জীবনে একটি দশা রয়েছে, যেটি রেণু সদৃশ দশা, যেটি সংক্রামক রেণু সদৃশ, অর্থাৎ এদের যে রেণুগুলি রয়েছে সেগুলি সংক্রামক। রেণুগুলির মাধ্যমে এরা রোগ সৃষ্টি করে, ঠিক আছে। ওকে, তো দ্যাটস অল অ্যাবাউট প্রোটিস্টা। নেক্সট আসছি ছত্রাক রাজ্য। ছত্রাক রাজ্যটি এদের মধ্যে এদের মনে রাখবো যে এটি একটি রাজ্য যার মধ্যে সমস্ত পরজীবী জীব পাওয়া যায়, সবগুলি হেটারোট্রফিক এবং এদের মধ্যে কোষ প্রাচীর রয়েছে। কোষ প্রাচীরটি কি দিয়ে নির্মিত? কাইটিন দিয়ে নির্মিত, তাই তো। Okay. কিন্তু সবার মধ্যে যদি দেখি, সবাই পরজীবী জীবগুলো সমন্বয়ে একটা স্বতন্ত্র রাজ্য ফাঙ্গি এখন কিংডম ক্লাসিফিকেশনে। কিন্তু এরা ভিন্ন রকম বহিরাকৃতি এবং বাসস্থানের ভিত্তিতে এরা প্রচুর বিশাল বৈচিত্র্য দেখায়। মরফোলজি এন্ড হ্যাবিটেট, সেটা হচ্ছে বহিরাকৃতি আর বাসস্থান। বহিরাকৃতি ও বাসস্থান। ওকে ওকে, এবার তুমি যদি এখন একটি পাউরুটি তুলে নাও, দেখে এই পাউরুটির মধ্যে অনেক সময় ভিজা পাউরুটি হলে সেখানে ছত্রাক জন্মায়, বা পচা ফলের মধ্যেও জন্মায়, তাই তো। তো এবং আমরা সাধারণত যে মাশরুমটি খেয়ে থাকি, আমরা যে মাশরুম গুলো খাই, বা যে ব্যাঙের ছাতা দেখা যায়, ব্যাঙের ছাতা জন্মানোর সময়, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু ছত্রাক। এবার তাছাড়াও মাস্টার্ড বা যে সর্ষে পাতার উপর যে সাদা সাদা ছোপ গুলি দেখা যায়, ছোপ জন্মায়, এর কারণ হচ্ছে কিছু পরজীবী ছত্রাক। এছাড়াও কিছু এককোষী ছত্রাক রয়েছে, যেমন হচ্ছে ইস্ট। এটা কিসের জন্য দায়ী? না, এরা সাধারণত বিভিন্ন রকম পাউরুটি এবং মদ তৈরিতে ব্যবহৃত হয়। তাই ইস্টকে কি বলা হয়? বেকার সিস্ট আর ব্রিওয়ার সিস্ট। বেকার হচ্ছে যেটা পাউরুটি, আর ব্রিওয়ার্স হচ্ছে যেটা মদ তৈরিতে ব্যবহৃত হয়। কিছু কিছু ছত্রাক এরকমও রয়েছে যেগুলি উদ্ভিদ এবং প্রাণী দেহের মধ্যে বিভিন্ন রকম রোগ সৃষ্টির জন্য দায়ী। যেমন গম গাছের মধ্যে অনেক সময় গমের মরিচা রোগ দায়ী, তাই তো। রাস্ট কজিং বা মরিচা রোগ দায়ী ছত্রাকটির নাম হলো পাক্সিনিয়া। এটি একটি এছাড়াও রয়েছে, তবে সমস্ত ছত্রাকই যে রোগ সৃষ্টিকারী এরকম নয়। কিছু রয়েছে যেগুলি রোগের নির্গমন ব্যবহার করা হয়, যেমন অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার হয়েছিল যেটি থেকে, সেটি হচ্ছে ছত্রাক পেনিসিলিয়াম থেকে। এবং তো এখানে বুঝতে পারেন যে হ্যাঁ, ছত্রাকের বিভিন্ন জায়গায় ব্যবহার রয়েছে, যেমন মানব কল্যাণে ব্যবহার রয়েছে, তেমনি আবার এরা রোগ সৃষ্টিতেও দায়ী। কিন্তু সব থেকে যেটা জানা জরুরি যে ছত্রাকদের কাছে না কিছু ফিচার রয়েছে, যে এরা হচ্ছে কসমোপলিটান, অর্থাৎ এরা সর্বত্র বিস্তৃত থাকতে পারে। এদের বিস্তৃতি সর্বত্র। এরা থাকতে পারে বায়ু, জল, মাটি, আবার অনেক সময় উদ্ভিদ ও প্রাণী দেহেতেও। তবে এরা সাধারণত কোথায় বৃদ্ধি পছন্দ করে? এরা সাধারণত উষ্ণ এবং আর্দ্র স্থানে বেড়ে উঠতে পছন্দ করে। ওয়ার্ম অ্যান্ড হিউমিড, উষ্ণ এবং আর্দ্র স্থান। এবার তাহলে এই জন্য আমরা জানি যে কেন আমরা খাবারকে রেফ্রিজারেটরে রাখি, কারণ রেফ্রিজারেটরের মধ্যে টেম্পারেচার কম। আর আমরা জানি ফাঙ্গাস কোথায় বেশি ডেভেলপ, ছত্রাকগুলো কোথায় বেশি জন্ম? হচ্ছে উষ্ণ এবং
আর্দ্র পরিবেশে। তো রেফ্রিজারেটর এই জন্য রাখি যাতে এই অনুকূল পরিবেশটা ছত্রাকরা না পায়, তাই ছত্রাকরা না জন্মাতে পারে, যাতে খাবারটা বেশি দিন তাজা রাখা যায়। এবার এককোষী ছত্রাক ইস্ট ব্যতীত, ইস্টকে যদি ছেড়ে দিই, বাকি ইস্ট বাদে, ইস্ট হচ্ছে একটা এক্সেপশন, তা বাদে বাকি সমস্ত ছত্রাকগুলি হচ্ছে সূত্রাকার। সূত্রাকার, তাই তো? এদের বডিগুলি, এদের দেহগুলি কিভাবে তৈরি হয়? এদের দেহগুলি অনেক দীর্ঘ সরু সরু সুতার ন্যায় অনুসূত্র দ্বারা গঠিত, সুতোর মতো গঠন, যেগুলোকে বলে অনুসূত্র বা হাইফি। অনুসূত্র, তাই তো? এবং অনেকগুলি হাইফি একসঙ্গে যখন জালকের মতো তৈরি করে, সেটাকে আমরা বলি মাইসেলিয়াম। তাহলে এন নাম্বার অফ হাইফি মিলে তৈরি করবে একটি মাইসেলিয়াম। কিছু হাইফি রয়েছে যেগুলি বহু এক্ষেত্রে কিছু হাইফি রয়েছে যেগুলো বহু নিউক্লিয়াস সমন্বিত এবং সাইটোপ্লাজম পরিপূর্ণ। কিছু নিউক্লিয়াস রয়েছে যেগুলো দেখা যায় এরকম, সেগুলি কন্টিনিউয়াস, তাই তো? এদের মধ্যে মাঝখানে কোনো কোষ প্রাচীর নেই, তো এরকম বহু নিউক্লিয়াস যুক্ত। আবার কিছু হাইফি রয়েছে যেগুলির মধ্যে মাঝখানে মাঝখানে প্রস্থ আকার দেখা যায়, ঠিক আছে? তাহলে সেগুলি তখন মাল্টি, তাহলে কখনো কখনো এদের মধ্যে কোন রকম প্রস্থ প্রাচীর দেখা যায় না বলে সেগুলি বহু নিউক্লিয়াস যুক্ত হয়ে যায়, সাইটোপ্লাজম পরিপূর্ণ। আর কিছু কিছুতে কোষ প্রাচীর এরকম প্রস্থ আকার দেখা যায়। তো এদের যে কোষ প্রাচীরটি, সেটি কি দিয়ে নির্মিত? সেটি কাইটিন এবং পলিস্যাকারাইড দিয়ে নির্মিত, সেলুলোজ দিয়ে নির্মিত নয়। বেশিরভাগ ছত্রাকের এবং এদের নিউট্রিশন বা পুষ্টি পদ্ধতি বললে এরা বেশিরভাগই পরজীবী হয়, পরভোজী। এবং পরভোজীর মধ্যে এরা বিভিন্ন প্রকৃতির হতে পারে। এরা কিছু, এদের মধ্যে কিছু রয়েছে যারা মৃত পদার্থগুলি থেকে জৈব পদার্থ গ্রহণ করে, সেগুলিকে আমরা বলি স্যাপ্রোফাইট বা মৃতভোজী, মৃতজীবী। আবার কিছু রয়েছে যেগুলি বিভিন্ন জীবিত উদ্ভিদ প্রাণীদের উপর নির্ভর করে নিজেদের পুষ্টির জন্য, সেগুলিকে বলি পরজীবী। এছাড়াও কিছু রয়েছে যেগুলি মিথজীবী রূপেও অবস্থান করে, সিমবায়ন্ট বা মিথজীবী। তো এই মিথজীবীর ক্ষেত্রে কি দেখা যায় যে এরা অ্যালগি, যেমন তাহলে অনেক সময় ফাঙ্গি ছত্রাকগুলি অ্যালগির সঙ্গে সমন্বয় করে থাকতে পারে। মিথজীবী অর্থাৎ যেখানে এরা এমন ভাবে বসবাস করে যেন দুজনেরই লাভ হয়, তাই তো? এমন একটি গঠন তৈরি করে যেখানে হয়তো ছত্রাক কিছুটা কন্ট্রিবিউট করছে, কিছুটা অ্যালগি কন্ট্রিবিউট করছে, এবং উভয়েরই লাভ হচ্ছে, ঠিক আছে? তো এরকম করে এরা লাইকেন, যদি এরা অ্যালগির সাথে করে তাহলে সেটাকে বলে লাইকেন। আবার অনেক উন্নত উদ্ভিদের মূলের সাথে দেখা যায় না, যে উন্নত উদ্ভিদের মূলের সাথেও এরা অনেক সময় মিথজীবী বসবাস করে, সেটাকে আমরা বলি মাইকোরাইজা, ঠিক আছে? তো লাইকেন এবং মাইকোরাইজা হচ্ছে দুটি মিথজীবী রূপ। ছত্রাকটি কিভাবে, এরা বিভিন্ন ভাবে নিজেদের জনন প্রক্রিয়া করতে পারে। তো কিছু রয়েছে যেমন এরা নিজেদের মধ্যে ভেজিটেটিভ বা এরা দুভাবে জনন করতে পারে। এরা জনন প্রক্রিয়া, অযৌন জনন এবং যৌন জনন, দুটো প্রক্রিয়ার মাধ্যমে এরা নিজেদের বংশ বিস্তার করে। তো সাধারণত কিভাবে করে থাকে? এরা ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ খণ্ডী ভবন প্রক্রিয়া, ফিশন বা বিভক্তিকরণ, তাই তো? ফিশন মানে এরা বিভাজন, বিভাজন প্রক্রিয়া, বা বার্ডিং, বার্ড তৈরি করে যেখানে। তো এইগুলো কিছু মাধ্যম যেগুলো ভেজিটেটিভ যৌন জনন প্রক্রিয়ার মধ্যে আসে। এবং অযৌন জনন প্রক্রিয়া যদি দেখি, তো অযৌন জনন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন রকম রেণু তৈরি করে। কি রকম রেণু? যেমন কনিডিয়া, তারপরে স্পোরাঞ্জিওস্পোর এবং স্পোরাঞ্জিও রেণু। তাছাড়াও জু স্পোর বা যেগুলোকে চল রেণু বলে। জু মানে জু কথাটা আসছে জু, অ্যানিমাল, তো তারা মুভ করতে পারে, চল রেণু। এবং যৌন জনন প্রক্রিয়াটা কিভাবে করে থাকে? যৌন জনন প্রক্রিয়া তারা করে উস্পোর, অ্যাস্কোস্পোর এবং বেসিডিওস্পোরের মতো কিছু রেণুর উপস্থিতিতে। এবার এই বিভিন্ন ধরনের রেণুগুলি সুনির্দিষ্ট অঙ্গের মধ্যে উৎপন্ন হয়, এবং সেই অঙ্গগুলিকে আমরা বলি ফ্রুটিং বডি বা ফ্রুটিং বডি। তো এদের যৌন জনন চক্রটি যদি দেখি, তাহলে যৌন জনন চক্রে টোটাল 3টি ধাপ রয়েছে। কি কি সেই ধাপগুলি? প্রথম ধাপ, যেখানে দুটি রেণু হতে পারে দুটি সচল বা নিশ্চল,
তো এই দুটি সচল বা নিশ্চল গ্যামেটের প্রথমে প্রোটোপ্লাজমে মিলন হয়। প্রথমে দেখা যায় এদের প্রোটোপ্লাজমের মধ্যে মিলন, সেটাকে আমরা বলি প্লাজমোগামি। তারপরে এদের নিউক্লিয়াসের মধ্যে ফিউশন দেখা যায়। তারপরে দুটি গ্যামেটের নিউক্লিয়াসে মিলন হয়, যেটিকে আমরা বলি ক্যারিওগ্যামি। এবং আলটিমেটলি ফিউশনের ফলে মনে করে এন এন ছিল, তারপর সেখান থেকে একটা দশা আসবে যেখানে শুধু সাইটোপ্লাজমের মিলন হলো, নিউক্লিয়াসের হয় না। তো সেটি হচ্ছে এন প্লাস এন দশা। তারপরে সেই নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে যায়, তো সেটিকে আমরা বলি টু এন দশা। এবং ফাইনালি এই জাইগোটের মতো যে গঠন, টু এন দশা জাইগোট তৈরি হলো, সেটি পরবর্তীতে আবার মিওসিস করে। মিওসিস মানে কি, আবার রিডাকশন হয়ে যাবে, আবার সেখান থেকে দুটি এন এন হ্যাপ্লয়েড রেণু তৈরি করবে। তো এই প্রধানত তিনটি ভাব দেখা যায় এদের পুরো যৌন জনন প্রক্রিয়াতে। তো তার ভিত্তিতেই যৌন জনন কালে আহ, এরা যে হ্যাপ্লয়েড হাইফি গুলি পরস্পরের কাছাকাছি আসে এবং মিলিত হয়। এখানে অনেক সময় এরকম গ্যামেট না এসে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে ডাইরেক্ট হাইফি চলে আসে, এন এন। তো অনেক সময় হাইফি গুলি পরস্পরের কাছাকাছি আসে এবং তারা মিলিত হয় কিছু কিছু ছত্রাকের মধ্যে। আবার কিছু কিছু ছত্রাক রয়েছে যেখানে দুটি হ্যাপ্লয়েড দশা মিলিত হয়ে ডিপ্লয়েড কোষ গঠন করে। আবার কিছু কিছু রয়েছে, যেমন দেখো দুটি এন এন মিলিত হয়ে ডিরেক্ট টু এন তৈরি করলো। কিন্তু কিছু কিছু রয়েছে যেমন অ্যাস্কোমাইসিটিস এবং বেসিডিওমাইসিটিস, এদের ক্ষেত্রে কি দেখা যায় না, এদের ক্ষেত্রে একটা অন্তর্বর্তী ডাইক্যারিওটিক দশা আসে, এন প্লাস এন দশা। এই দশাটাকে আমি ডিপ্লয়েড দশা বলতে পারছি না, কারণ এটা তো টু এন নয়, দুটি হ্যাপ্লয়েড দশা। তাহলে দুটি নিউক্লিয়াস থাকে প্রত্যেকটি কোষের মধ্যে, একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস এবং দুটি হ্যাপ্লয়েড প্রকৃতির। তো সেই দশাটি বলে ডাইক্যারিওটিক দশা, যেহেতু দুটি ক্যারিওট রয়েছে, দুটি নিউক্লিয়াস রয়েছে, রাইট? একে বলে ডাইক্যারিওটিক দশা। এবার এই এই ডাইক্যারিওটিক দশাটি, এই অবস্থাটাকে বলা হয় ডাইক্যারিয়ন। এবং এই দশাটিকে বলা হয় ডাইক্যারিওটিক দশা, যেমনটি বললাম। তো পরবর্তীকালে এই নিউক্লিয়াস গুলি, এই যে এন এন দশা রয়েছে, দুটি দশা ফিউজ করে পরবর্তীতে একটা টু এন নিউক্লিয়াস তৈরি করে, টু এন বা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে। এবার এই নিউক্লিয়াসের যে এই সমস্ত ঘটনাগুলো কোথায় হচ্ছে, এগুলো সব হচ্ছে ফ্রুটিং বডিতে। তো আলটিমেটলি সেখানে জাইগোট ফর্মেশন হবে এন এন, এবং সেই জাইগোট থেকে পরবর্তীতে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে হ্যাপ্লয়েড রেণুগুলি তৈরি হয়। ঠিক, ওকে। তো এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় কি কি, সেগুলি মনে রাখবে। যে মাইসেলিয়ামের বহিরাকৃতি বা অঙ্গ সংস্থান, মাইসেলিয়ামের অঙ্গ সংস্থান রেণুর সৃষ্টির সৃষ্টি এবং ফল দেহ গঠন পদ্ধতির উপর ভিত্তি করে টোটাল মরফোলজি মাইসেলিয়াম, মোড অফ স্পোর ফর্মেশন এন্ড ফ্রুটিং বডি, তো যে কোন রকমের ফ্রুটিং বডি রয়েছে এবং কিভাবে তাদের রেণুগুলি এবং ফ্রুটিং বডি তৈরি হচ্ছে, তার ভিত্তিতে এই পুরো ছত্রাক রাজ্যটিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এটা, তো তার মধ্যে প্রথম শ্রেণীটি হলো ফাইকোমাইসিটিস। তো যদি কথাটা ভাঙার চেষ্টা করি, ফাইকোমাইসিটিস, মাইসিটিস কথাটি আসে, মাইক্রোসিটিস মানে হচ্ছে ছত্রাক, মাইসেলিয়ান যাদের মধ্যে আছে মাইসিটিস কথা সেখান থেকে এসেছে। তো তো ফাইকোমাইসিটিস এরা সাধারণত পাওয়া যায় এদেরকে কোথায়, জলজ পরিবেশে, জলজ পরিবেশে এবং আর্দ্র স্যাঁতসেঁতে স্থানের মধ্যে পাওয়া যায়। আর্দ্র স্যাঁতসেঁতে স্থান বা কিছু কিছু অনেক সময় রয়েছে যে আহ, কিছু উদ্ভিদের ক্ষেত্রে এরা, কিছু উদ্ভিদে বাধ্যতামূলক পরজীবী, বাধ্যতামূলক মানে যদি না থাকে তাহলে এরা বাঁচতে পারবে না। কিছু দেখো পরজীবী দু টাইপের হতে পারে, যে এক ও সেই হোস্টের শরীরে না থাকলেও নিজের বেঁচে থাকতে পারে, কিন্তু হোস্টে গেলে, সেখানে গেলে সে ডিরেক্টলি তার থেকেই পুষ্টি গ্রহণ করবে। আর বাধ্যতামূলক মানে হচ্ছে শুধুমাত্র পরজীবী রূপেই সে বেঁচে থাকতে পারবে, অন্য কোনো রূপে বেঁচে থাকতে পারেন না। তো কিছু কিছু ফাইটোমেসিলিস রয়েছে যারা বাধ্যতামূলক পরজীবী রূপে বেঁচে থাকে, কিছু রয়েছে যারা পচনশীল কাঠের উপর বা আর্দ্রস্যাঁতসেঁতে অঞ্চলের মধ্যে বেঁচে থাকে। আবার কিছু রয়েছে যেগুলো জলজ পরিবেশে থাকে। এদের মাইসিলিয়ামটা কি প্রকৃতির, প্রথম মাইসিলিয়াম দুই প্রকার পড়েছে। একটা মাইসিলিয়াম হচ্ছে কন্টিনিউয়াস, যেখানে কোনো রকম কোষ প্রাকার নেই, এখানে এদের রয়েছে। তো এদের মাইসিলিয়াম গুলি অ্যাসেপ্টেড হয় এবং সিনোসাইটিক। অ্যাসেপ্টেড মানে কোনো রকম সেপ্টা নেই,
কোন রকম প্রস্থপ্রাকার নেই এখানে, তাহলে কন্টিনিউয়াস হবে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম কিরকম হবে? কন্টিনিউয়াস, এবং তার সঙ্গে সিনোসাইট, সিনোসাইট মানে হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত। ওকে, এটা জানা, এটা জরুরি, কারণ বলেছিলাম মাইসেলিয়ামের মরফোলজির বেসিসে এদেরকে বিভেষণ করা হয়। আর কি ছিল? ফ্রুটিং বডি আর রেণুর গঠন পদ্ধতি। ওকে, অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন প্রক্রিয়াগুলি কিভাবে হয় এদের শরীরে? অযৌন জননের মধ্যে যেগুলি নাম ছিল সেগুলি ছিল জুস্পোর, অ্যাপোনস্পোর, তাই তো? তো এরা সাধারণত জুস্পোর বা চলরণু, জুস্পোর বা যেগুলি সচল রেণুগুলি, বা নিশ্চল রেণু যেমন অ্যাপ্লানোস্পোরের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়া করে থাকে। আর এগুলি কোথায় তৈরি হয় এই রেণুগুলি? এই রেণুগুলি উৎপন্ন হয় বিভিন্ন রেণু অভ্যন্তরীণ ভাবে, যেহেতু রেণুস্থলীর অভ্যন্তরে রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম রয়েছে, তার মধ্যে অন্তর্জনিষ্ণু, মানে ভিতরের মধ্যে দেখো এরকম রয়েছে তো, এর মধ্যে ভিতরের মধ্যে যদি তৈরি হয় সেটাকে বলে এন্ডোজেনাসলি। এবার যদি এই স্ট্রাকচার গুলি বা রেণুস্থলী বাইরের দিকে হয় তখন সেটাকে বলি বহিঃস্থলী, বহির্জনিষ্ণু। কিন্তু ভিতরে আছে অন্তর্জনিষ্ণু। ঠিক আছে, এবার দুটি গ্যামেটের মিলনের ফলে একটা জাইগোস্পোর তৈরি হয়। সেই জাইগোস্পোর, এবার যে দুটি গ্যামেট মিলিত হয়েছিল সেগুলি হতে পারে একই রকম দেখতে, তাই তো? সেগুলি অঙ্গ সংস্থানিক ভাবে একই রকম হতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো আইসোগ্যামেটিক। আবার হতে পারে ভিন্ন প্রকৃতি, তাহলে সেগুলোকে বলে অ্যানাইসোগ্যামেট বা উগ্যামেট। এবং সংশ্লিষ্ট ছত্রাককে তাহলে কি বলবো? অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস। এবার কিছু এরকম পরিচিত উদাহরণ যদি কেউ জিজ্ঞেস করে তাহলে সেগুলি কি? সেগুলি হচ্ছে মিউকর, রাইজোবাস। রাইজোবাস মানে যেগুলি রুটিতে জন্মায়, রুটিতে জন্মানো ছত্রাক। অ্যালবুগো, অ্যালবুগো মানে যেগুলি সরিষার মধ্যে যে সাধারণত করেছে, তাই তো? ওই সাদা ছবি তৈরি করে। তাহলে ফাইকোমাইসিটিস হচ্ছে সেই ছত্রাকের সেই শ্রেণীটি যার মাইসিলিয়াম গুলি মধ্যে কোনো রকম প্রস্থপ্রাকার নেই এবং বহু নিউক্লিয়াস যুক্ত। এরা অজনন করে জুস বা আপনার মাধ্যমে। ঠিক আছে, তো আর এদের স্পোরাঞ্জিয়াম গুলি, স্পোর গুলি কিভাবে তৈরি হয় বললাম? অন্তর্জনিষ্ণু ভাবে রেণুস্থলীর ভিতরে তৈরি হয়। ওকে, এর আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস তিন প্রকৃতিতেই যৌন জনন প্রক্রিয়া করতে পারে। অর্থাৎ যে গ্যামেট গুলি মিলিত হচ্ছে সেই গ্যামেট গুলো হতে পারে একই রকমের, আবার হতে পারে ভিন্ন রকমের। ভিন্ন রকম মানে কি? এরকম এরকম ভিন্ন আকারের বা ভিন্ন গঠনের হলে তখন সেটা অ্যানাইসোগ্যামাস। আর একটি খুবই বড় নিশ্চল, আরেকটি সচল এবং খুবই ছোট, এরকম টাইপের দুটি গ্যামেট হয় তখন সেটাকে বলে উগ্যামাস, উগ্যামেট। ঠিক আছে, ওকে। নেক্সট যে গোষ্ঠীটি সেটি হচ্ছে অ্যাস্কোমাইসিটিস। তো অ্যাস্কোমাইসিটিস এই কথাটি কেন এসেছে? কারণ এরা প্রথম এখানের মধ্যে অ্যাস্ক বা, তাহলে এদের মধ্যে এটাকে বলতে পারো স্যাক ফাঙ্গি বলে এদেরকে। রিয়ারেঞ্জ করে স্যাক হচ্ছে তো, হ্যাঁ। তো এদেরকে অনেক সময় থলে যুক্ত মাইসিটিস কথা বলেছিলাম ছত্রাকের জন্য ব্যবহৃত হয় কারণ মাইসেলিয়াম থাকে এদের শরীরে। এবার এরা সাধারণত বহুকোষী হয়ে থাকে, বেশিরভাগই বহুকোষী হয়। উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম। এবং কখনো কখনো এরা এককোষীয় হতে পারে, যেমন ইস্ট। ইস্ট তাহলে কোন এর অন্তর্ভুক্ত হচ্ছে? সেটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস। এরা হতে পারে পরজীবী, এরা হতে পারে বিয়োজক, বা এরা হতে পারে পর সরি এরা হতে পারে মৃতজীবী, বিয়োজক বা পরজীবী। আবার কখনো কখনো এরা কপ্রোফাইলাস হতে পারে। কপ্রোফাইলাস মানে যারা পশুর মলের মধ্যে জন্মায়, ডাং, তাই তো, গোবরের উপর জন্মায়। এবার মাইসিলিয়ামটি কি প্রকৃতির? মাইসিলিয়ামটি এক্ষেত্রে মাইসিলিয়ামটি ব্রাঞ্চড এবং তার সঙ্গে সেটি প্রস্থপ্রাকার বিশিষ্ট। তাহলে মাইসিলিয়াম কি রয়েছে? মাইসিলিয়াম গুলো এরকম বিভিন্ন রকম শাখা যুক্ত এবং মাইসিলিয়ামের মধ্যে প্রস্থপ্রাকার রয়েছে। যে অযৌন রেণুগুলি সেগুলি কি নাম? সেগুলির নাম হচ্ছে কনিডিয়া। আর এগুলি কোথায় উৎপন্ন হয়? এগুলি উৎপন্ন হয় বহির্জনিষ্ণ ভাবে। কোথায়? কিছু রেণুস্থলীর মধ্যে, যেগুলোকে আমরা বলি কনিডিওস্পোর। তো সেই কনিডিওস্পোরের মধ্যে বা এক্সোজেনাসলি ভাবে
উৎপন্ন হয়। আর কি, আর কনিডিয়াগুলি অঙ্কুরিত হয়ে মাইসেলিয়াম গঠন করে। কনিডিয়াগুলি যখন অঙ্কুরিত হয় তখন সে কি তৈরি করে, মাইসেলিয়াম। আর যৌন রেণুগুলি, সেক্সুয়াল স্পোর যেগুলো রয়েছে, যৌন রেণুগুলি, সেগুলিকে বলা হয় অ্যাসকোস্পোর। যৌন রেণুগুলো কি বলে, অ্যাসকোস্পোর। আর অ্যাসকোস্পোর গুলি যৌন রেণু হচ্ছে অ্যাসকোস্পোর। কোথায় এরা উৎপন্ন হয়? যৌন রেণুগুলো উৎপন্ন হয় এন্ডোজেনাসলি বা অন্তর্জনিষ্ণু ভাবে। কোথায়? কিছু স্যাক লাইক, এদেরকে আমি স্যাক ফাঙ্গি কেন বলেছিলাম, কারণ এদের মধ্যে না থলির মতো কিছু গঠন রয়েছে, যেগুলোকে আমি বলি অ্যাসাই, অ্যাসকাই। সেই অ্যাসকাই বা অ্যাসকাসের মধ্যে অন্তর্জনিষ্ণু ভাবে কিছু যৌন রেণু তৈরি হয়, যেগুলোকে আমরা বলি অ্যাসকোস্পোর। এই জন্য নামটা অ্যাসকোমাইসেটিস, অ্যাসকোস্পোর। এবং এই রেণুগুলো উৎপন্ন হয় যে ফ্রুটিং বডির মতো, ফ্রুটিং বডির মধ্যে সজ্জিত থাকে। তো সেই ফ্রুটিং বডি গুলোকে কি বলা হয়? অ্যাসকোকার্প। কার্প কথাটা তো আমরা ফলের জন্য ব্যবহার করি না, তো ফ্রুটিং যে ফল দেহটা তৈরি করে বা ফ্রুটিং বডি, সেটা হচ্ছে অ্যাসকোকার্প। আর এরকম ছত্রাকের কিছু উদাহরণ বলো। এরকম ছত্রাকের উদাহরণ হচ্ছে ক্লাভিসেপস, নিউরোস্পোরা। নিউরোস্পোরা যেটাকে আমরা জিনগত বিভিন্ন পরীক্ষার জন্য ব্যবহার করে থাকি। নিউরাল নিউরোস্পোরা স্টাডির জন্য, বিভিন্ন রকম জেনেটিক স্টাডিতে ব্যবহার করা হয়, বিভিন্ন রাসায়নিক এবং জিনগত পরীক্ষার জন্য। তাছাড়াও অ্যাসপারজিলাস, যেটাকে আমরা সাধারণত মাশরুম দেখি, এই যে অ্যাসপারজিলাস, তাই তো। এবং মরেল এবং ট্রাফেল হচ্ছে বিভিন্ন রকম খাদ্য উপযোগী এবং সুস্বাদু ছত্রাক, এগুলোকে খাওয়া হয় মোরেল এবং ট্রাফেলস খেতে। মোরেল এবং ট্রাফেলসও এই অ্যাসকোমাইসেটিস এই ছত্রাক শ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট আসছে বেসিডিওমাইসিটিস। বেসিডিওমাইসিটিস এদেরকে সাধারণত বলা হয় মাশরুম বা ব্রাকেট ফাঙ্গাই, ব্রাকেট ছত্রাক বা পাফ বল। কেন? এই যে এদেরকে পাওয়া যায় কোথায়? এদেরকে পাওয়া যায় প্রধানত মাটি, কাঠের গুঁড়ো, এই সমস্ত জায়গাগুলিতে, গাছের গুঁড়ি টুড়িতে। এবং অনেক সময় পরজীবী রূপেও বসবাস করতে পারে, যেমন হচ্ছে রাস্ট এবং স্মার্ট। রাস্ট এবং স্মার্ট এগুলি কিছু ছত্রাকের রূপ, ঠিক আছে। মাইসিলিয়ামটি কিরকম হয়? মাইসিলিয়ামটি এক্ষেত্রেও ব্রাঞ্চড এবং সেপ্টেড, অনেকটা অ্যাস্কোমাইসিটিসের মতোই, সরি হ্যাঁ অ্যাস্কোমাইসিটিসের মতোই। যে অযৌন রেণুগুলি রয়েছে সেগুলি সাধারণত অযৌন রেণু এক্ষেত্রে সাধারণত পাওয়া যায় না, তবে অঙ্গজ জননেরা কিভাবে সম্পন্ন করে? খণ্ডীভবন প্রক্রিয়ার মাধ্যমে, ফ্র্যাগমেন্টেশন। এদের ক্ষেত্রে এদের শরীরে কোনো জননাঙ্গ, এদের কোনো জননাঙ্গ নেই, জননাঙ্গ অনুপস্থিত। এবং প্লাজমোগ্যামি হয় প্রথমে। প্লাজমোগ্যামিতে কি হয়? দুটি অঙ্গজ বা দেহকোষ, অঙ্গজ বা দেহকোষ মিলিত হয়, মিলিত হয়ে প্লাজমোগ্যামি সম্পন্ন করে। তারপর আমরা জানি প্লাজমোগ্যামির পরে ডিরেক্টলি ক্যারিওগ্যামি হয় না, এখানে একটি ডাইক্যারিওটিক দশা আসে, তাই তো। এবং ডাইক্যারিওটিক দশার পরে পরবর্তীতে সেখানে ক্যারিওগ্যামি হয়, জাইগোট উৎপন্ন হয় এবং মিওসিস হয়ে সেখানে বিভিন্ন রকম রেণুগুলি উৎপন্ন হয়। সেই রেণুগুলিকে বলে বেসিডিওস্পোর। আর সেগুলি হয়, এই ঘটনা সবগুলো হচ্ছে কোথায়? বেসিডিয়ামের মধ্যে। বেসিডিয়াম হচ্ছে রেণুথলিগুলি। তো এই বেসিডিয়াস স্পোর গুলি উৎপন্ন হচ্ছে বহির্জনিষ্ণু ভাবে, এখানে এক্সোজেনাসলি বেসিডিয়ামের মধ্যে। আর দুটো জিনিস লক্ষ্য করছো যে অ্যাসকোস্পোর গুলো কিন্তু এন্ডোজেনাস ভাবে তৈরি হচ্ছিল, অ্যাসকোস্পোর। আর বেসিডিওস্পোর গুলো কিভাবে তৈরি হচ্ছে? বেসিডিওস্পোর গুলো তৈরি হচ্ছে বহির্জনিষ্ণু ভাবে, ঠিক আছে। আর এদের ফল দেহর নাম কি? বেসিডিওকার্প। উদাহরণ হচ্ছে এদের অ্যাগারিকাস, বা যেটাকে মাশরুম নামে আমরা চিনি। এছাড়াও তো এই যে অ্যাগারিকাস উদাহরণ দেওয়া রয়েছে এখানে, এটা অ্যাসপারজিলাস ছিল। অ্যাগারিকাস বা মাশরুম, উস্তেলাগো বা স্মার্ট যেটাকে বললাম, আর রাস্ট বা পাক্সিনিয়ান যেটাকে বললাম, তাই তো। রাস্ট বা মরিচা তৈরি করে, এটা রাস্ট পাক্সিনিয়ান। এবং স্মার্ট যেটাকে বলি মিষ্টি বলে। চলো, রাস্ট, স্মার্ট এবং তাছাড়া অ্যাগারিকাস, এগুলো হচ্ছে সব বেসিডিয়াম অ্যাসিডিস এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এখন আমাদের তিন টাইপের আমরা দেখলাম। এক টাইপের রয়েছে যেখানে মাইসেলিয়াম, মাইসেলিয়ামের কোনো প্রস্তাবাকার নেই। বাকি দুটি যেখানে শাখান্বিত এবং প্রস্তাবাকার যুক্ত। তার মধ্যে একটি ছিল যেখানে দেখলাম যে যৌন রেণুগুলি
জনিষ্ণু ভাবে তৈরি হয়, একটিতে অন্তর্জনিষ্ণু ভাবে তৈরি হয়। অন্তর্জনিষ্ণু ভাবে তৈরি হয় সেটি হচ্ছে অ্যাসকোস্পোর, এবং তার সাথে অযৌন রেণুও রয়েছে কনিডিয়া, যে কনিডিয়াটি বহির্জনিষ্ণু ভাবে তৈরি হয়। আর কিছু রয়েছে যেগুলিতে বহির্জনিষ্ণু ভাবে যৌন রেণু তৈরি হয়, সেটা হচ্ছে বেসিডিওস্পোরের বেসিডিওস্পোর, ওখানে তো না বেসিডিয়ামের মধ্যে। লাস্ট টাইপের যে ছত্রাকের ভাগটি আছে সেটি হচ্ছে ডিউটেরোমাইসিটিস। এটিকে অনেক সময় অসম্পূর্ণ ছত্রাক গোষ্ঠী বলা হয়। কেন? বিকজ এদের না শুধুমাত্র আমরা অযৌন দশাটি বা অঙ্গজ জনন দশাটি জানি, এদের আমরা যৌন জনন প্রক্রিয়াটি জানি না। যতক্ষণ না যৌন জনন প্রক্রিয়া জানি, তাই আমরা এদেরকে কোনো আহ এক্সাক্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত করতে পারি না। তাই তো। তো যখন এই ধরনের ছত্রাকের যৌন দশা আমরা ফাইনালি আবিষ্কার করি, তখন আমরা এদেরকে হ্যাঁ দেখি যে হ্যাঁ যৌন দশা আবিষ্কার হয়ে গেল, দেখা গেল না যৌন দশাটি বাইরেতে উৎপন্ন হচ্ছে, এবং এদের ক্ষেত্রে আহ বাইরে তাহলে বহির্জনিষ্ণু ভাবে হচ্ছে, তাহলে এটা হতে পারে বেসিডিওস্পোর, অন্তর্জনিষ্ণু ভাবে হচ্ছে তাহলে এটা অ্যাসকোস্পোর হতে পারে। তো এইভাবে যখন যৌন দশা উৎপন্ন তখন এদেরকে বিভিন্ন রূপে দেওয়া হয়। তো দেখা গেছে যে, বা এরকম হতে পারে যে এরকম হতে পারে যে হয়তো এদের আমরা শুধুমাত্র অযৌন বা অঙ্গজ জনন দশাটিকে একটা কিছু নাম দিয়ে দিয়েছি, বা দেখা গেছে এদের যে যৌন দশন জনন দশা সম্পন্ন যে দশাটি রয়েছে সেগুলোকে হয়তো আমরা কোনো না কোনো গ্রুপে কোনো গোষ্ঠীতে অলরেডি অন্তর্ভুক্ত করে রেখে দিয়েছি, তাই হয়তো ডিসকভার করতে পারছি না। যখনই এদের মধ্যে লিঙ্ক আমরা আবিষ্কার করে ফেলি, তখন এদেরকে লিউটেরোমাইসিটিস থেকে অন্যান্য গোষ্ঠীগুলিতে ট্রান্সফার করে দেওয়া হয়। ঠিক আছে। তো তাহলে এটুকু তো বোঝা গেল যে হ্যাঁ যতক্ষণ না অবধি এদের মধ্যে আবিষ্কার হচ্ছে যে কোন টাইপের এদের যৌন জনন প্রক্রিয়া হয়, তার ভিত্তিতে আমরা এদেরকে বিভিন্ন এই যে রাস্কোমাইসিটি আর অ্যাসিডোমাইসিটির মধ্যে আমরা এদেরকে সেগুলিকে তখন অন্তর্ভুক্ত করি। রিস্টোমাইসিস সাধারণত বললাম যে অযৌন জনন এবং অঙ্গ জনন প্রক্রিয়া দেখায়। তো অযৌন জনন প্রক্রিয়াটা কিভাবে দেখায়? অযৌন জনন প্রক্রিয়ায় এরা সাধারণত আহ কিছু অযৌন রেণু যেগুলিকে কনিডিয়া বলি তাদের মাধ্যমে বংশ বিস্তার করে। আর এদের মাইসিলিয়ামটি কিরকম? এদের মাইসিলিয়ামটিও শাখান্বিত এবং প্রস্রাব আকার বিশিষ্ট, তাই অবশ্যই ফাইকোমাইসিটিস তো হবে না, এদের এটা অ্যাস্কোমাইসিটিস মানে বেসিডিওমাইসিটিস। তাই তো। এবার দেখা হয় যে এন্ডোজিনাস ভাবে যৌন রেণু তৈরি হচ্ছে না এক্সোজিনাস ভাবে তৈরি হচ্ছে। এন্ডোজিনাস হলে অ্যাস্কোমাইসিটিস, এক্সোজিনাস হলে বেসিডিওমাইসিটিস। রাইট। এবার কিছু রয়েছে, কিছু শ্রেণী রয়েছে, এই শ্রেণীভুক্ত কিছু ছত্রাক রয়েছে যেগুলি মৃতজীবী, আবার কিছু রয়েছে যেগুলি পরজীবী। তবে বেশিরভাগ এদের মধ্যে কিরকম, এরা হচ্ছে বেশিরভাগই বিয়োজক প্রকৃতির হয়, অর্থাৎ এরা বিভিন্ন সংখ্যক পাতার বিয়োজন করে এবং বিয়োজনের মাধ্যমে বিভিন্ন খনিজ পদার্থগুলির আবর্তনে মিনারেল সাইক্লিং এ সাহায্য করে। উদাহরণ হচ্ছে অল্টারনেরিয়া, কোলিটোট্রিকাম এবং ট্রাইকোডার্মা। কোলিটোট্রাইকাম, ট্রাইকোডার্মা এবং অল্টারনেরিয়া। ওকে, নেক্সট। এবার আমি তাহলে এই দিয়ে ছত্রাক রাজ্য শেষ হচ্ছে। এবার বাকি দুটি রাজ্য যেমন প্রাণী রাজ্য এবং উদ্ভিদ রাজ্য, এদের ডিটেল ডিসকাশন বা বিস্তৃতভাবে এদের ব্যাখ্যা করা হয়েছে চ্যাপ্টার অ্যানিমালিয়া এবং অ্যানিমাল কিংডম এবং প্লান্ট কিংডমে। তো এখানে জাস্ট একটা ব্রিফ দেখছি কি, যে আমি বলেছিলাম প্লান্ট বা উদ্ভিদ রাজ্যের মধ্যে সাধারণত সমস্ত ইউক্যারিওটিক ক্লোরোফিল যুক্ত স্বভোজী স্বভোজী জীবদের রাখা হয়েছে, তাই তো। এবং এদের মধ্যে কিছু রয়েছে, তো সবাই স্বভোজী, কিন্তু তার মধ্যে কিছু রয়েছে যেগুলি পরভোজী, আংশিক পরভোজী, পার্শিয়ালি। যেমন অনেক রয়েছে পতঙ্গভোগ উদ্ভিদ, যেমন উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, দেখো পাতা ঝিঝি বা ব্লাডার ওয়ার্ড যেটাকে বলে পাতা ঝিঝি, ইংরেজিতে দেখতে পাবে পাতা ঝিঝি, বা ভেনাস ফ্লাইটা যেটাকে বলে সূর্য শিশির। তো এরা কি করে, এরা এরকম এরকম ফাঁদ তৈরি করে যে এদের মধ্যে পতঙ্গ এসে আটকে যায়। তো পতঙ্গ যখন, তো আসলে না এরা এই পতঙ্গগুলিকে কেন খায় জানো? কারণ পতঙ্গগুলি শরীরের মধ্যে থাকে নাইট্রোজেন। এবার যেহেতু এরা যেখানে বসবাস করে সেই মাটিগুলিতে নাইট্রোজেনের অভাব হয়, এরা পতঙ্গ শরীর থেকে নাইট্রোজেন গ্রহণ করে থাকে। এভাবে পতঙ্গভোগ উদ্ভিদের উদাহরণ। এছাড়াও কাসকুটা বা যেটাকে আমরা বলি স্বর্ণলতা, স্বর্ণলতা হচ্ছে একটা পরজীবী প্রাণী উদ্ভিদের উদাহরণ। ঠিক আছে। তাহলে জিজ্ঞেস করা আছে সমস্ত প্লান্ট কি সবুজই না, কিছু কিছু এক্সেপশনও রয়েছে। এবারে প্লান্ট সেলের গঠন আমরা অলরেডি কোষ
চ্যাপ্টারে পড়েছি যে সেখানে কিরকম কোষ প্রাচীর রয়েছে, ক্লোরোপ্লাস্ট নামে গঠন রয়েছে, এদের শরীরে সেন্ট্রিওল টেন্ট্রিওল নেই, তো এই সমস্ত জিনিসগুলি বেরোবে। এদের কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত? সেলুলোজ দিয়ে নির্মিত, সেলুলোজ এবং হেমি সেলুলোজ দিয়ে। এদেরকে 5টি শ্রেণীতে ভাগ করা, পর্বে ভাগ করা, সেগুলি হচ্ছে শৈবাল, ব্রায়োফাইটা, টায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তবীজ এবং গুপ্তজীবী, তাই তো। এদের জীবন চক্রে যে দুটি স্পষ্ট সাধারণ দেখা, দুটি সুস্পষ্ট দশা দেখা দেয়, সেগুলি হচ্ছে একটি ডিপ্লয়েড রেণুধর দশা আর একটি হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা। এবং এরা একে অপরের মধ্যে অল্টারনেট হতে থাকে, তাই তো। ডিপ্লয়েড রেণুধর দশাটি থেকে উৎপন্ন হবে হ্যাপ্লয়েড রেণুধর দশা, হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা, আবার সেখান থেকে আলটিমেটলি ফার্টিলাইজেশন হয়ে তৈরি করবে ডিপ্লয়েড রেণুধর দশা। তো এই ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার গুলির ভিত্তিতে এদেরকে এবং ওয়েদার এটি স্বাধীনজীবী নাকি, দশাগুলি স্বাধীনজীবী নাকি দশাগুলি একে অপরের উপর নির্ভরশীল, তার ভিত্তিতে এই যে ঘটনাগুলি দেখা যায়, এগুলি বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, এবং এই ঘটনাটিকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনুক্রম, যেখানে এই দুটি দশা, রেণুধর দশা এবং লিঙ্গধর দশার মধ্যে বারবার চেঞ্জ হয়ে থাকে। এর থেকে এটি উৎপন্ন হয়, আবার রেণুধর থেকে লিঙ্গধর দশা, আবার লিঙ্গধর থেকে রেণুধর দশা। এই ঘটনাটিকে বলে যৌনক্রম। ঠিক আছে, নেক্সট আসছি কিংডম অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য। এই রাজ্যভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো যে এরা পরভোজী, এবং এরা সাধারণত বহুকোষী প্রকৃতির হয়, কোষ প্রাচীর এদের মধ্যে অনুপস্থিত। তো এরা কি কাদের উপর নির্ভর করে না, এরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবেই উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কাদের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। আরেকটা কি ফিজিক্সটা স্পেসিফিক ফিচার রয়েছে, যে এরা এদের খাবারগুলি অভ্যন্তরীণ গহ্বরের মধ্যে খাদ্য পরিপাক করে। ঠিক আছে, এবং এদের যে সঞ্চিত খাদ্য সেটা কিভাবে থাকে? গ্লাইকোজেন রূপে, গ্লাইকোজেন বা স্নেহ পাত্র রূপে নিজেদের খাবারকে, খাদ্য সঞ্চিত করে রাখে। এদের পুষ্টি পদার্থের কোন প্রকৃতি? পুষ্টি পদার্থ হচ্ছে হলোজৈক প্রকৃতির। হলোজৈক মানে যেখানে হচ্ছে এরা পুরো খাদ্যটিকে গ্রহণ, কিভাবে নেয়, খাদ্যকে পুরো গ্রহণ করে নেয়, একবারে গিলে নেয়। ঠিক আছে, এদের মধ্যে একটা স্পেসিফিক রয়েছে, এরা একটা নির্দিষ্ট বৃদ্ধির নকশা ফলো করে, এবং বৃদ্ধি পেয়ে একটা নির্দিষ্ট আকার এবং আকৃতি সমন্বয় যুক্ত একটা নির্দিষ্ট আকার রয়েছে, যে মানুষ শরীরে হ্যাঁ এত ফিট এত লম্বাই হবে, তো নির্দিষ্ট একটা আকার এবং আকৃতি যুক্ত পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। উন্নত প্রাণীদের দেহে অনেক বিস্তৃত সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ সেন্সরি এবং নিউরোমোটর মেকানিজম দেখা যায়। এদের মধ্যে বেশিরভাগই চলনে সক্ষম, গমনে সক্ষম। চলন নয়, চলন্ত প্রাণীও করতে পারে, উদ্ভিদও করতে পারে, এরা গমনে সক্ষম, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, লোকোমোশন যেটাকে বলে। এবং পুরুষ এবং স্ত্রী দেহের মিলনের ফলে যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং ফাইনালি সেখান থেকে ভ্রূণগুলির বিকাশ ঘটে। এবার ভ্রূণের বিকাশ হতে পারে ডিরেক্টলি, হতে পারে ইনডাইরেক্ট, হতে পারে ডেভেলপমেন্ট, এসব পরে পড়তে পড়বো আমরা। তো এই সমস্ত জিনিসগুলি প্রত্যেকটি পর্বর বৈশিষ্ট্যগুলি চ্যাপ্টার নাম্বার 4, সেটা হচ্ছে প্লান্ট কিংডমে ডিসকাস করা হয়েছে, এখানে আমরা তো ডিটেলে যাচ্ছি না। ঠিক আছে, তো কি কি আসলে এর মধ্যে আমরা অলরেডি বললাম যে উদ্ভিদ রাজ্য ক্ষেত্রে এরা কমপ্লিট রূপে স্বভোজী, এবং কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন পাতাঝিঝি এবং সূর্য শিশির। আর স্বর্ণলতা হচ্ছে এর মধ্যে একটি পরজীবী রূপ। আর অ্যানিমেলিয়ার মধ্যে কি দেখলাম, যে অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী রাজ্য হচ্ছে এরা সম্পূর্ণরূপে নিজেদেরকে বহুকোষী, এরা পরভোজী, ইউক্যারিওটিক, বহুকোষী, এবং এদের ক্ষেত্রে কোষ প্রাচীর নেই। এরা হলোজয়িক প্রকৃতির হয়, এরা লোকোমোশনের সক্ষম, এদের ক্ষেত্রে একটা ডেফিনেটিভ বৃদ্ধির নকশা রয়েছে, তাদের নির্দিষ্ট বৃদ্ধির নকশা রয়েছে, এবং পূর্ণাঙ্গ প্রাণীটি নির্দিষ্ট আকার আকৃতি সম্পন্ন হয়। এদের যে উন্নত প্রাণীগুলি রয়েছে তাদের শরীরে বিস্তৃত সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ কার্য পদ্ধতি লক্ষ্য করা যায়, যেগুলো বলে সেন্সরি এবং নিউরোমোটর মেকানিজমস। ঠিক আছে, কিন্তু এই 5 কিংডম ক্লাসিফিকেশন বা হইতে গেলে শ্রেণীবিন্যাসের মধ্যে কোথাও লাইকেন বা কিছু অকোষীয় জীব, যেমন ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন, এদেরকে কোনো রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। কেন করা হয়নি? কারণ এদের মধ্যে কোষের এক্সাক্ট গঠনটাই এরা ফলো করে না। এবার যদি কোষই, এদেরকে আমরা
কোষ রূপে গণনা করি তাহলে এটাকে কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত করবো? আমরা দেখেছিলাম কোষের প্রকার বা কোষের গঠনের উপর ভিত্তি করেই শ্রেণীবিন্যাসটি করা হয়েছে। তাই ভাইরাস, ভাইরয়েড বা প্রায়ন এবং তার সঙ্গে লাইকেন এদেরকে হোয়াইটাকারের ক্লাসিক শ্রেণীবিন্যাসের কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়? তাই অনেক সময় অপশন দেবে যে ভাইরাসেস আর ইনক্লুডেড ইন হুইচ কিংডম, নান অফ দিস হবে অপশন, ঠিক আছে? তো এদেরকে এখানে ডিসকাস করছি আমরা, যেখানে তোমরা একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে আমরা হয়তো সবাই, তোমরা কখনো কখনো দেখেছো যে সাধারণত ঠান্ডা হয় বা ফ্লু লাগে, তো সেখানে কি হয়, আমাদের শরীরে ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। এবার ভাইরাসগুলিকে শ্রেণীবিন্যাসে কোনো কোনো শ্রেণীবিন্যাসে কাঠামোতে এরা স্থান পায়নি, কারণ এদের ক্ষেত্রে এদেরকে আমরা এক্স্যাক্টলি ট্রুলি লিভিং বা জীবিত রূপে বলতে পারি না। কেন? কারণ জীবিত হওয়ার জন্য আমরা জানি যে সেল থিওরি অনুযায়ী কোনো একটা জীব, কোনো একটা বস্তু জীবিত হওয়ার জন্য তার কাছে কোষের নির্দিষ্ট গঠন থাকা উচিত। যেহেতু এদের কাছে কোষের নির্দিষ্ট গঠন নেই, তাই এদেরকে আমরা জীবিত বলি না। তাহলে ভাইরাস কি? ভাইরাস হচ্ছে নন সেলুলার, অকোষীয় কিছু বস্তু, যেগুলি কি দেখা যায়, এদের শরীরের বাইরে একটি ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার দেখা যায়। অর্থাৎ ক্রিস্টাল বা স্ফটিক দানার মতো গঠন রূপে এরা সজীব কোষের বাইরে দেখা যায়। মানে একটা সজীব কোষ রয়েছে, সজীব কোষের বাইরে এরকম ক্রিস্টাল বা স্ফটিক দানার মতো গঠন রূপে বিরাজ করে এরা। ঠিক আছে, এদের কাছে কোনো কোষের এক্সাক্ট গঠন নেই।